না না, এভাবে আর চলছে না মামা। এবারটা আমাকে বাড়ি ফিরতে হবে। তুমি আমাকে আর যতই যাই বলো না কেন, আমি তো এবার বাড়ি যাবই। তুমি আমাকে আর আটকাতে পারবে না। তোমার বাড়ি আমি অনেক দিন থেকেছি। আর নয়, বাড়ি যেতে হবে। তুই বাড়ি যাবি, আমি আটকানোর কে তোর? হ্যাঁ, তুই বাড়ি যাবি চলে যা, কিন্তু আর কটা দিন থেকে গেলে ভালো হতো। তোর মামি বলছিল তুই আর কিছুদিন থাকলে নাকি পিঠে বানাবে। আরে মামা, এখন পিঠে খাওয়ার সময় নেই। অফিসে আবার সে বস একটা কাজ দিয়েছি, ওই কাজটা তো আমাকে সারতে হবে। আবার তো আমি আসবো নাকি তোমাদের বাড়ি? ঠিক আছে, তুই যেমন শুনবি না, তো আমি কি আর বলবো বল। তুই বাড়ি যাবি তাহলে সাবধানে যাস। এদিককার রাস্তাঘাট আবার অত ভালো নয়, অনেক কিছু বিপদ আপদ হতে পারে। অবশেষে মামা বিদায় দিল। মামার বাড়ি এসেছিলাম আজ 10 দিন হয়ে গেল, বাড়ি যাওয়ার কোনো নামই নেই। তাই ভাবলাম আজকে আমি বাড়ি চলে যাই। আবার অফিসেও স্যার একটা কাজ দিয়েছে নতুন, কাজটা আবার সারতে হবে। না হলে স্যার আবার আমাদের প্রচুর রাগী। একটু যদি কাজ একটু লেটে দেওয়া হয় তাহলে স্যার আমাকে আর রক্ষে রাখবে না। কিন্তু আকাশপানে তাকিয়ে দেখলাম প্রচণ্ড মেঘ উঠেছে, আর তার সঙ্গে সঙ্গে ঝিরঝির করে হালকা হালকা বৃষ্টি হতে শুরু করেছে। তো এখন আমার কিছু করার উপায় নেই। তাই আমি হাঁটতে শুরু করলাম সোজা। আমাকে আবার নৌকো ধরতে হবে। গঙ্গা নদী পার করে মামার বাড়ি আমাকে আসতে হয়। আমাদের এখানে বাস চলাচল করার মতো কোনো রাস্তা নেই। কিন্তু একটু সামনে এগিয়ে গিয়ে আমি দেখলাম একটা মস্ত ভগ্নাংশময় একটা বাংলো। বাংলোটা দেখে আমি মনে মনে ভাবতে লাগলাম, এই বাংলো এখানে কোথা থেকে এলো? মামা তো আমাকে আগে কোনোদিন বলেনি যে এখানে একটা মস্ত বাংলো আছে। অত ভাবলাম না, ঘরে ঢুকে পড়লাম। কিন্তু কি, আমি যেই না ঘরে প্রবেশ করলাম দেখলাম ঘরের একটা কোণা থেকে একটা ছায়ামূর্তি সরাত করে বেরিয়ে চলে গেল আমার সামনে দিয়ে। আমি ওই ছায়ামূর্তিটাকে দেখে একটু হতভম্ব হলাম, কিন্তু ওদিকে আমি কোনো গুরুত্ব না দিয়ে তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়লাম জমিদার বাড়ির একটা বিছানায়।